যার তুলনা স্বয়ং তিনি। ছোট গল্পের পাশাপাশি কথাসাহিত্যিক হিসেবেও একটি মর্যাদার আসন অলংকৃত করতে সক্ষম হয়েছেন। উপন্যাস ও ছোট গল্প রচনায় তার নিজস্বতা দৃষ্টিগোচর হয়। রাহাত খানের উপন্যাস কিংবা ছোট গল্পে সমকালীন জীবনের চিত্র অত্যন্ত সুন্দরভাবে ফুটে উঠেছে। স্বাধীনতার পর মধ্যবিত্ত নাগরিক জীবনের ভেতরে ভেতরে যে পচন দেখা দিয়েছিল তা তার রচনায় স্পষ্ট হয়ে উঠেছে। কঠোর বাস্তবতাকে ফুটিয়ে তুলতে তিনি অদ্বিতীয় কথাশিল্পী। তীক্ষ্ণ জীবনবোধ তার শিল্প মানুষের অন্যতম বৈশিষ্ট্য। রাহাত খানের গল্প এবং উপন্যাস দুটি পটভূমিতেই যেমন নিষ্করুণ বাস্তবতা আছে, তেমনি আছে আশার হাতছানি। দুঃখ দারিদ্র্যের ছবি অঙ্কন করতে গিয়েও জীবনের স্বপ্নীল আকাঙ্ক্ষা থেকে তিনি বিস্মৃত হন না। উপন্যাসের মধ্যে অমল ধবল চাকরি, এক প্রিয়দর্শিনী, হে অনন্তের পাখি এবং মধ্যমাঠের খেলোয়াড় তার অন্যতম সৃষ্টি। কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার, ২১ পদক সহ বহু পুরস্কার। আমাদের আজকের শিল্পবাড়ির অতিথি কথাসাহিত্যিক রাহাত খান। দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি শিল্পবাড়ি অনুষ্ঠানে। আমাদের এই অনুষ্ঠান পরিবেশিত হচ্ছে দর্জি বাড়ির সৌজন্যে। আমাদের আজকের অনুষ্ঠানে আছেন বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কথাশিল্পী রাহাত খান এবং সঙ্গে আছেন বিশিষ্ট চিত্রশিল্পী শাহজাহান আহমেদ বিকাশ। আমি কথা বলবো রাহাত খানের সঙ্গে, রাহাত খানের সমস্ত শিল্প সুষমার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব। শাহজাহান ভাই ছবি আঁকবেন রাহাত খানের। আপনার একটা বর্ণাঢ্য জীবন, শৈশবের জীবনের কথা বলছি। সেই ছোটবেলার রাহাত খানের সঙ্গে এই সময় রাহাত খানের যদি দেখা হয়, দেখা কি হয়, কি কথা হয় তখন আপনাদের দুজনের মধ্যে? না, আমি প্রথমত ওই শৈশবে আর যেতে চাই না। হ্যাঁ, একদমই চান না? না, কারণ আমি দেখছি যে যত দিন যাচ্ছে জি সুন্দর সময়টা আসছে। জি। যদিও অনেকে স্মৃতির তাড়নায় অনেকে মনে করে যে যে জীবনটা ফেলে এসছি সেই জীবনটা যদি পেতাম, কিন্তু যদি দেওয়া হয় তখন আমার বিশ্বাস যে সে বলবে না, আমি এই জীবন চাই না। যে জীবনে আছি সেটাই আমার প্রকৃত জীবন, সেটাতে আমি স্থায়ী হই। আপনি যে লেখালেখি করবেন, গল্প লিখবেন, এটা কবে অনুভব করেছিলেন? আমি একটা কথা বলি, আমি যখন গ্রামে ছিলাম জি, তখন এই গ্রাম থেকে শহরের দূরত্ব হয়তো ছিল ২০ মাইল বা ২৫ মাইল। জি। কিন্তু এই ২৫ মাইল অতিক্রম করতেই একটা দিন এবং রাতের খানিকটা সময় লেগে যেত, কারণ রাস্তা নিজেকে তৈরি করে নিতে হতো। হ্যাঁ, গোপাট দিয়ে, নদীর ধার দিয়ে, আল দিয়ে, জি। কোনো রাস্তা তো ছিল না। তার মানে সাহিত্যের সঙ্গে কোনো যোগাযোগই ছিল না। সাহিত্য কাকে বলে তাও জানতাম না। আচ্ছা। লেখা কেন লেখা হয় তাও জানতাম না। তা আমি একবার একটা ঘটনা দেখলাম, এবং এই আমাদের বাজারের যে রসিদ ছিল, রসিদের একটা দিক তো সাদা থাকে, জি। সেখানে আমি আমার দুঃখটা লিখে ফেললাম। আচ্ছা। তখন তো আমাকে কেউ বলেনি তোমাকে লেখক হতে হবে, জি। বা আমি ভাবিনি যে আমি লিখবো। অমল ধবল চাকরি আপনার প্রথম উপন্যাস। এই যে বন্ধুত্ব, এটা কি আপনার চারপাশ থেকে নেয়া দেখা, না নিজের একটা দেখা দেখা দেখা? আমি বানিয়ে তেমন কিছু মানে লেখার কোনো সুযোগ পাইনি। আপনি একটা গল্প কৃষ্ণপক্ষ, এর নায়ক হচ্ছে হেনা সুলতানা। হেনা সুলতানার সঙ্গে পরিচয় হয় সাদি নামে একটা ছেলের সঙ্গে। সাদি একসময় জানতে পারে যে হেনা সুলতানা হচ্ছে এক রক্ষিতার মেয়ে, এবং আশ্চর্য বিষয়, সে তার ওয়াইফের সঙ্গে, সাদি তার ওয়াইফের সঙ্গে এই রক্ষিতার মেয়েটির পরিচয় করিয়ে দেয় এবং দুজনের মধ্যে একটা বন্ধুত্ব হয়। এটা কি হওয়া সম্ভব? লেখক এই রবীন্দ্রনাথের কথা বলতে হয় এখন। জি। হ্যাঁ, যা রচিবে তুমি তাই সত্য, তাই না? এখন এমন তো না যে রক্ষিতার মেয়ের সঙ্গে একটি ভালো, ধরা যাক ভালো ইয়ে দিয়ে, ইনভার্টেড কমা দিয়ে, জি,
একটা একটা মেয়ের বন্ধুত্ব হলো, এটা তো অসম্ভব কিছু না। হে অনন্তের পাখি, এই অনন্তের পাখির মধ্যে আমি একটা দুর্দান্ত উপন্যাস। একটা 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 বিশেষ অধ্যায়ের মানে রাজনৈতিক গল্প বলা যায়। গল্প বলা যায় অবশ্যই, এবং অনন্তের পাখির ভেতর দিয়ে আমাদের সেই সময়ের বাংলাদেশের মানচিত্র এবং জীবনযাত্রা খুব চমৎকারভাবে আপনি উপস্থাপন করতে পেরেছিলেন। এটাও নিশ্চয়ই আপনার চারপাশের দেখার চরিত্র থেকে আপনি আখ্যান থেকে নিয়েছেন। আমি তো বললাম যে বানিয়ে লেখার মতো আমার কোনো সুযোগ ছিল না। কিন্তু লেখকের তো একটা কল্পনা থাকে। না, আমি আমি যেটা করি, আমি সত্যি সত্যি বলছি, আমি প্রথমে একটা থিমের কথা ভাবি। এটা বোধহয় যে কোনো গল্পকার বা ঔপন্যাসিক এইটুকু করতে হয় তাকে। জি, লিখতে বসি, লিখতে বসার পরে এই ডিকটেশনটা আসে সে অবচেতন থেকে। হ্যাঁ, লেখক যতটা তৈরি হয়েছে সেই অবচেতন থেকে তার ডিকটেশন, তার যে তাগিদ সেটা আসে, এবং একটা বিন্যাস কিভাবে করতে হবে এটা, এই কৌশল সে রপ্ত করে, তাহলে সে লিখতে পারবে না। ছায়া দম্পতি, হ্যাঁ, এরা নায়ক নায়িকা স্বামী স্ত্রী একসঙ্গে থাকে, পার্টিতে করে, সুরাপান করে, একটু অ্যাডাল্ট ছবিও তারা দেখে, কিন্তু শেষ পর্যন্ত এরকম একটি নিবিড় ঘনিষ্ঠ সম্পর্ক, তারপর সম্পর্কটা টিকলো না। কেন টিকলো না? পরে টিকলো, শেষ পর্যন্ত টিকলো, কিন্তু ভালোবাসায় একনিষ্ঠতা বা প্রেমে একনিষ্ঠতা এই বিষয়টা প্রায় নেই, কারণ আমি বিশ্বাসই করি না। হ্যাঁ, প্রেমে বিশ্বাস করেন না? বলা মুশকিল, মানে প্রেমে বিশ্বাস করি কিন্তু ভালোবাসায় বিশ্বাস করি না। প্রেম এবং ভালোবাসা অনেক অনেক তফাৎ আছে, অনেক। কিরকম? ভালোবাসা হচ্ছে এটা একনিষ্ঠ একটা সম্পর্ক, গভীর এবং নিবিড়। গভীর নিবিড়, এবং এটা চলে যাওয়ার নয়। আমরা যে কল্পনায় লাইলি মজনুকে দেখি, শিরি ফরহাদকে দেখি, জি, এটা অনেকটাই আমাদের কল্পনা। হ্যাঁ, মানুষ যেরকম হয় সেখানে এইগুলো ঠিক হয় না। আমাদের সিনেমায় যেমন একটি প্রেমের গল্প বলা হলো, ভালোবাসা, এমন ভালোবাসা যে একজন আরেকজনকে ছেড়ে থাকতে পারে না। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে এই বিষয়টা কি, আমি এর মধ্যে একটা একটা আকর্ষণ, পারস্পরিক আকর্ষণ, কিছুটা দেহজ, কিছুটা সাংস্কৃতিক, কিছুটা মানসিক, এইগুলো আমি বুঝবো। হ্যাঁ, কিন্তু এরা যে কোনো মুহূর্তে আলাদা হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে এই তাদের প্রেমকে মুছে দিতে পারে। আপনার একটা গল্প আছে শরীরের পক্ষে বিপক্ষে, আবুল হাসান নায়ক এবং আয়েশা আক্তার হচ্ছে নায়িকা। এদের একটা সম্পর্ক ছিল, সম্পর্কটা জোড়া লাগে না, কিন্তু যখন আয়েশা আক্তার চলে এলেন সব ত্যাগ করে, তখন কিন্তু তার শরীর আর গান গায় না, বা আবুল হাসান এটা নিতে পারে না। আবুল হাসান, আমার প্রশ্ন হচ্ছে যে সম্পর্কের ভেতরে শরীর বোধহয় একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমি তো তাই মনে করি। আমি তো এটার ঊর্ধ্বে আমি কিছু দেখতে পেলাম না। শুধু দর্শক, এখন আমরা দেখব বিকাশ ভাই তার তুলিতে, ক্যানভাসে রাহাত খানকে কিভাবে কতটা আঁকতে পারলেন। বিকাশ ভাই, আপনার ছবিটা আমরা কতটা এঁকেছেন আপনি, এবং রাহাত ভাইকে আপনি কি বলবেন এখন? আমার মনে হয় যে একজন বর্ণাঢ্য জীবনের সাংবাদিকতা জীবনের অধিকারী একজন মানুষ, এবং এত বর্ণময় জীবন তার, আমি যতটুকু জানি একজন শিল্পিত মনের মানুষ এবং একজন বস্তুনিষ্ঠ সাংবাদিক হিসেবে আমাদের দেশে প্রখ্যাত একজন মানুষ। আমি চেষ্টা করছি এখানে শুধু কালো রং এবং রেখায় সাদা কালোর মধ্যে, আসলে এই সাদা কালোর মধ্যে উনি সাদা শার্ট পরে আছেন, উনি তার জামার রংটি হয়তো সাদা রংটি আসলে সমস্ত রঙের উপস্থিতি, এবং উনি একজন রঙিন মানুষ, বর্ণময় মানুষ। আমার খুব ভালো লাগছে ওনার ছবি আঁকতে, আমি চেষ্টা করছি মাত্র। রাহাত ভাই, আপনার একটা উপন্যাস আছে দুই নারীর একটা বাক্য আছে ইংরেজিতে, ডোন্ট গেট মেন্টালি ইনভলভমেন্ট। এটা কি প্রেমের সঙ্গে এক ধরনের প্রতারণা নয়? আপনার এই প্রশ্নের উত্তরটা শুনবো, একটু বিরতি থেকে আসি আমরা। যদি দর্শক, বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি একটু পরেই, থাকুন আমাদের সঙ্গে। আমাদের সঙ্গে আছেন কথাশিল্পী রাহাত খান। শুধু দর্শক, বিরতি থেকে ফিরে এলাম। আপনারা দেখছেন শিল্পবাড়ি, অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে দর্জি বাড়ির সৌজন্যে। কথা বলছিলাম কথাশিল্পী রাহাত খানের সঙ্গে। আপনার দুই নারী উপন্যাসের ডোন্ট গেট মেন্টালি ইনভলভমেন্ট। একজন স্বামী জি, বিচ্ছিন্ন হওয়া স্ত্রীকে
জি। আবার ফিরে পেতে চান। বলছে তুমি শুধু মানসিকভাবে কারোর সঙ্গে জড়িয়ে পড়ো না। এর স্ত্রীকে অর্থ বলছে। হচ্ছে দেহটা বড় নয়, যে মানসিক যে সংযোগ, জি। যে দুয়ের মধ্যে যে সাংস্কৃতিক যে সম্পর্ক, সেটাই হচ্ছে সেরা। পাশ্চাত্যে একজন পুরুষ যখন একজন মেয়ের কাছ থেকে বিদায় নেয়, তখন এই কথাটাই বলে যে আমাকে ভুলে যেও না, তুমি যাই করো আমাকে ভুলে যেও না, আমাকে মনে রেখো। এই মনে রাখাটাই হচ্ছে মূলত মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক। এই কথাটা এই জন্যই বলেছিল আর কি। এটা প্রেম কিনা আমি জানি না, কিন্তু এটা এক ধরনের ঔদার্য। প্রেমে বিশ্বাস করি না এর অর্থ এই না যে একটা সম্পর্ক প্রেমের মধ্যে আসে না, আসে, কিন্তু আমি শুধু নিষ্ঠাটুকু বিশ্বাস করি না। ব্যক্তি রাহাত খান আর উপন্যাসিক রাহাত খান, এই দুজনের, ব্যক্তি রাহাত খান যখন অনেক নারী বা পুরুষ দেখে সেটা ভিন্ন জিনিস, কিন্তু যখন উপন্যাস কিংবা গল্পের যে নারী বা পুরুষের যে ক্যারেক্টার আগে, বিশেষ করে নারী ক্যারেক্টারের কথাই বলবো, সেটার মধ্যে কি পার্থক্য কিভাবে টেনে দেন? একটা লেখকের অভিজ্ঞতা থাকে, নিশ্চয়ই থাকে, নিশ্চয়ই থাকে। অথবা অন্যের অভিজ্ঞতার ভাগীদার হয় সে। কাজে তার যে অভিজ্ঞতার ভাণ্ডার ব্যক্তি এবং পরিবেশগতভাবে পরিপুষ্ট হয়। তার যে তথ্যের ভাণ্ডার, তার যে অভিজ্ঞতার ভাণ্ডার, শুধু যে সে নিজে শুধু মানে একমাত্র তার অভিজ্ঞতাই যে এর মধ্যে আছে তা নয়। হ্যাঁ, কিন্তু একজন লেখক, সত্যিকারের লেখক, নিজের দিকে তাকিয়েই লেখে। আপনার একটা উপন্যাস মধ্যমাঠের খেলোয়াড়, একটা ছেলে মামলা খায় এবং সে গ্রামের বাল্যকালের এক বন্ধুর বাড়িতে যায়, তালাকপ্রাপ্ত একটি মেয়ের সঙ্গে তার দেখা হয় এবং একসময় উপন্যাসের শেষে সেই ক্যারেক্টারটি সেই সময় এই মেয়েটিকে নিয়ে ট্রেনে উঠে বিয়ে করে চলে আসে। এটি কি আসলে সম্ভব? তো এই মেয়েটির মধ্যে সুপ্ত কোনো কিছু ছিল, যেটা যখন জ্যোৎস্নার আবির্ভাব ঘটতো, যখন পূর্ণ চাঁদ দেখা দিত আকাশে, তখন মেয়েটি অন্যরকম হয়ে যেত এবং সবাই বলতো ওর মাথায় ছিট আছে। কিন্তু লেখকদেরও তো বলে মাথায় ছিট আছে। জি, অবশ্যই। হ্যাঁ, রাহাত ভাই, আপনার যে গল্প উপন্যাসগুলো আমরা পড়েছি বা পড়ছি, সেই মধ্যে একজন লেখকের যে নানা রকমের মাতৃকতা থাকে, তার চিন্তাভাবনা থাকে, তার দৃষ্টিভঙ্গি থাকে, সেই দৃষ্টিভঙ্গির মধ্যে আপনার দুটো জিনিস প্রায় কমন থাকে। একটা থাকে দারিদ্র্য আর একটা থাকে সেক্স। এর বাইরে যেতে পারতেন না বা আরও চিন্তা করতে পারতেন না, আপনি নিজেকে আরও বিস্তৃত করতে পারতেন কিনা, সেই প্রশ্ন জানতে চাচ্ছি আপনার কাছে। আমি যখন মানুষের কথা লিখছি, জি। না শুধু দারিদ্র নয়, আমি সব অবস্থার মানুষের কথাই বলেছি, কিন্তু সেক্সও এসছে। সেক্স এসছে। সেক্সটা হচ্ছে অপরিহার্য একটা বিষয়, আসবে না কেন? শরৎচন্দ্রকে ডিনাউন্স করে এখানে সেক্সের সঙ্গে পরকীয়টাও আপনি পরকীয়টাও আপনি বেশ এনেছেন আর কি, একটু খোলামেলা হয়েছে, এসছে, এই জন্য আমাকে অনেক সমালোচিত হতে হয়েছে। জি। কিন্তু জীবনের সত্যকে এই লুকিয়ে রাখার কোনো মানে হয় না। রাইট। হ্যাঁ, ধরো ভিক্টোরিয়ান যুগে একটা ভণ্ডামি ছিল, আমাদের লেখকদের বেশিরভাগ জি। এই ভণ্ডামিতে ভোগে। একটা নায়ককে নায়ক করতে হবে, একটা নায়কের যে কত পতন হতে পারে, হ্যাঁ, সেগুলো এরা দেখে না। নায়ক সে তো মানুষ, তার ত্রুটি থাকবে। এই জন্য আমার গল্প, উপন্যাস, ছবি বা টেলিফিল্ম করা খুব কঠিন। কারণ তোমার যে টেলিফিল্মের বা সিনেমার যে বাবা, জি, এত ভালো বাবা জি, তুমি কোথাও পাবে না। কিন্তু এটা বাস্তবে সম্ভব নয়। বাস্তবে সম্ভব না এটা। আমরা তো বাস্তবতা ঘেঁটে লিখি। তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে? সেক্স বলি বা পরকীয়া বলি কিংবা দারিদ্র্য বলি কিংবা টাকাওয়ালা বলি, যা কিছু বলি সে তো মানুষেরই বিস্তার। একজন লেখকের জায়গা থেকে আপনি সেটাই তুলে আনছেন। তারপরে মানুষ তো মানুষই থাকে। চুরি গল্পটা খুব একটা অসাধারণ গল্প। চুরি গল্পে গিয়ে যখন ময়নার চুরিটা আর বাজে না, অদ্ভুত একটা প্যারাডক্স। এর অর্থটা কি বলেন আপনি? যখন বাজে না, তার মানে হচ্ছে একটা নিষ্প্রাণ একটা দেহ পড়ে আছে, সহ্য করছে পীড়ন। আর যখন অলঙ্কার এইটা বাজে চুরিটা, তার বুঝতে হবে যে তার অন্তর বাজছে, ঝঙ্কৃত হচ্ছে।
তার মানে এটাই প্রেম। রাহাত ভাই, আপনারা মুক্তিযুদ্ধ সময়কালের মানুষ, মুক্তিযুদ্ধকে চাক্ষুষ করেছেন, পাকিস্তানিদের নিপীড়ন নির্যাতন দেখেছেন, মুক্তিযোদ্ধাদের বিজয় দেখেছেন। মুক্তিযোদ্ধাদের বিজয় না হলে তো বাংলাদেশটা স্বাধীন হতো না, কিন্তু আপনার গল্প আছে একটা মধ্যিখানে চর। এই গল্পটিতে অধিকাংশ মুক্তিযোদ্ধারা 4-5 জন মুক্তিযোদ্ধা এবং এক ধরনের হতাশা, এক ধরনের যন্ত্রণা, এক ধরনের মুক্তিযুদ্ধ বিজয়ী। কেন একজন রাহাত খান, গল্পকার রাহাত খান, উপন্যাসিক রাহাত, কথাশিল্পী রাহাত খান বিজয়ী মুক্তিযোদ্ধাদের বীরত্বটাকে তুলে ধরতে পারেনি? আমি যে গল্পটি লিখেছি সেখানেও কিন্তু এই অনুযোগ আছে যে এই যে দেখছেন একটা লোক মানে এই স্বাধীনতা দিবসে সভাপতিত্ব করছে, এই লোকটাই আমার বাবাকে হত্যা করেছে। এই যে মধ্যিখানে জ্বর যেটা, সেটা হচ্ছে কিছু বিভ্রান্ত কিছু মুক্তিযোদ্ধা যারা হয়তো কলেজে পড়তো, বিশ্ববিদ্যালয়ে পড়তো, তো মুক্তিযুদ্ধ থেকে ফিরে এরা কী করবে? তখন একটা সময় ছিল সত্যি হতাশার একটা সময় ছিল, তো সেই সময়টাকে বোধহয় ধরার চেষ্টা করি। আপনার মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠ গল্প উৎসর্গ করেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তার সঙ্গে আপনার একটা অসাধারণ স্মৃতি আছে, একটু যদি স্মৃতিটা বলতেন। না, বঙ্গবন্ধুর সঙ্গে আসলে আমাদের খুব ভালো সম্পর্ক ছিল। হ্যাঁ, আমি যখন জগন্নাথ কলেজের ধরো কনিষ্ঠ অধ্যাপক, তখন বয়স 25 বছর। আচ্ছা তার আগে দুটো কলেজে চাকরি করে চলে এসেছি। আচ্ছা, তার মানে 21 বছরে পাশ করেই জি। চাকরি। তো বঙ্গবন্ধু কিন্তু জগন্নাথ কলেজে যেতেন, কিন্তু তিনি জানতেন যে এটা একটা শিক্ষায়তন। তিনি বসতেন গিয়ে আহমদের একটা রেস্টুরেন্ট ছিল, সেখানে বসতেন, এবং সঙ্গে থাকতেন মুজাফর আহমদ, এখনও জীবিত আছেন, খুব শ্রদ্ধেয় লোক। তো বঙ্গবন্ধু আর মুজাফর আহমদ আসতেন, এসে বসতেন। আমরা কলেজ থেকে, আমি শামসুজ্জামান খান, তারপর আরও কেউ তখন থেকে বঙ্গবন্ধু একটু আলাদা চোখে দেখতেন। আর আমরা যখন 74 সালে যখন একটা আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন করলাম, তখন খন্দকার মোহাম্মদ ইলিয়াস ছিলেন আমাদের গুরু, মজারুল ইসলাম ছিলেন আমাদের গুরু। এই যেসব অনুষ্ঠানে বঙ্গবন্ধুর প্রয়োজন বোধ করতাম, আমরা সাধারণত এই কয়েকজন লোকেই আমরা তার কাছে যেতাম, এবং যেতে যেতে একটা ঘনিষ্ঠতা হয়েছে। তারপর অনেক সময় একাও গিয়েছি, বা 2 জন গিয়েছি, বা 3 জন গিয়েছি। রাহাত ভাই, আপনার একটা গল্প আছে, নাম সুখ। জহিরের স্ত্রী আমিনা, কিন্তু আমিনা পালিয়ে যায় জহিরেরই বন্ধু মতিনের সঙ্গে। যদি পালিয়ে গিয়ে থাকে, সুখটা কোথায় হলো? গল্পের নাম সুখ কেন রাখলেন? এই প্রশ্নের উত্তরটা শুনবো একটা বিরতি থেকে আসি। শুধু দর্শক, আমরা একটু বিরতিতে যাচ্ছি। বিরতি থেকে ফিরে এসে আবার আমরা মুখোমুখি হব কথাশিল্পী রাহাত খানের। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। শুধু দর্শক, ফিরে এলাম বিরতি থেকে। কথা বলছিলাম রাহাত খানের সঙ্গে। রাহাত ভাই, আপনার সঙ্গে কথা বলছিলাম আপনার সুখ গল্প নিয়ে। যতদূর মনে আছে যে যখন তার স্ত্রী চলে গেল, তার অফিসের লোকজন ঠাট্টা করতে শুরু করলো, জি। বউ রাখা এত সহজ না। হ্যাঁ, এই নানা রকমের। তো চাকরি ছেড়ে দিল। তারপরে যত টাকা ছিল সব টাকা নিয়ে সে গ্রামের বাড়ি গেল, এবং গ্রামের বাড়িতেও তখন পৌঁছে গেছে এই সংবাদ যে তার স্ত্রী চলে গেছে। হ্যাঁ, এক জায়গায় বহু লোক জটলা ছিল, সব টাকা সে ছড়িয়ে দিল। সে, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে স্ত্রীটি চলে যাওয়ার পর তার যে প্রতিক্রিয়া, সেখানে সে আসলে তার কতখানি সুখ ছিল যে সে এরকম অস্বাভাবিক ব্যবহার করছে, এটাই বলতে চাইছি। আপনার একটা গল্প আছে, যখন যেখানে যা খাদ্য, একটা বিকৃত রুচির মানুষের বা একটা গুন্ডার বা যার মধ্যে এক ধরনের রিরিংসা কাজ করে। এই রিরিংসা বা এই মানুষটিকে আপনি কেন আমাদের সমাজ বাস্তবতার নিরিখে কি তৈরি করেছেন? যারা অস্বাভাবিক জীবন যাপন করে, জনগণের থেকে বিচ্ছিন্ন, জি। তারাই এই গল্পটির
কুশীলব। তারাই স্বপ্ন দেখে যে অমুকের স্ত্রী আমার হয়ে গেছে, তোমার কাছে ইত্যাদি। কিন্তু একটা স্বাভাবিক অবস্থায় লোকজন এরকম চিন্তা করবে না। আচ্ছা, ওরা যখন কি বলবো, অফিসে ধর্মঘট চলছে, তখন ওরা ঠিক করলো যে একটু এই সুযোগে তাহলে একটু বনভোজন করে আসি। তো বনভোজন করতে গিয়ে এটা একটু কিছুটা প্রতীকী, দেখলো একটা মিছিল আসছে। জি। এবং মিছিলটা এত জোরে আসছে, ওরা ভয় পেয়ে গেল, গাড়ি থেকে নেমে দৌড়তে লাগলো। এবং মনে হলো যেন ওরা খাদ্যের সন্ধান পেয়েছে আর কি। যখন যেখানে যা খাদ্য, এবং যদি এদের ধরতে পারতো তাহলে পিটিয়ে মেরে ফেলতো, কারণ বিক্ষুব্ধ জনতা, তাদের না করার মতো কিছু নেই, সবই করতে পারে। রাহাত ভাই, সম্ভবত আপনি একটা বর্ণাঢ্য জীবনযাপন করেছেন, সাংবাদিকতা করেছেন, দীর্ঘদিন দেশের একটি প্রথম শ্রেণীর পত্রিকার সঙ্গে ছিলেন, এবং বিশিষ্ট মানুষের সঙ্গে আপনার একটা সম্পর্ক, একটা যোগাযোগ ছিল, এবং সেই যোগাযোগের জায়গা থেকে আমাদের বাংলাদেশের আরেকজন বিদগ্ধ পণ্ডিত ডক্টর আবু হেনা মুস্তফা কামাল সম্ভবত এরকম একটি কথা বলেছিলেন যে রাহাত খান যেখানে আছে সেখানে প্রজাপতিদের ভিড় তো হবেই। হেনা ভাই আমার 50তম জন্মবার্ষিকী হচ্ছে, জি, উপস্থাপন করছেন হেনা ভাই আর কবরী নায়িকা। হ্যাঁ, কবর। তো ফাঁকে ফাঁকে হেনা ভাই গল্প করছেন, সেটা আমার যৌবন বেলাকার গল্প আর কি। তো একটি মেয়ে এসে বলল যে আচ্ছা আপনি, তো হেনা ভাই বললেন মেয়েটি দেখতে খুব সুন্দরী ছিল। তো একটি মেয়ে এসে বলল আপনি কি রাহাত খান? তো হেনা ভাই বললেন যে না, তবে হলে খুব ভালো হতো। রাহাত ভাই, আপনার সম্পর্কে আমাদের আরেকজন কথাশিল্পী রশিদ হায়দার একটু মন্তব্য করেছেন। কি মন্তব্য করেছেন রশিদ ভাই, আমরা একটু শুনে আসি, দেখে আসি। অগ্রজ প্রতিম কথা সাহিত্যিক, আমার অসম্ভব শ্রদ্ধা তার প্রতি, এবং এক ধরনের ঈর্ষাও আছে। ঈর্ষাটার কারণ হচ্ছে তার অনবদ্য গদ্যের জন্যে। তিনি যেন গল্প লেখেন না, গল্প একাই এগিয়ে চলে। রাহাত ভাই আমার অসম্ভব শ্রদ্ধার পাত্র, আবার বলছি, এবং ঈর্ষারও পাত্র, তার কারণ আমি তার মতো লিখতে পারি না। রাহাত ভাই চমৎকার মন্তব্য করলেন রশিদ হায়দার, আপনার মন্তব্য শুনতে চাই এই মন্তব্যের উপর। না, রশিদ হায়দার তো খুবই শক্তিশালী একজন গল্পকার। তিনি যদি ঈর্ষান্বিত হয়ে থাকেন, আমি বলবো যে এটা শুধু আমাকে একটা শোনালেন আর কি। আবার বলে না যে শোনালেন, সব শিল্পী সম্পর্কে কিছু না কিছু ঈর্ষান্বিত। কিন্তু এর মধ্যে সেই স্থূল ঈর্ষা না, না, এটা হচ্ছে নির্মাণের ঈর্ষা। কিছু গল্প আছে এই রশিদ হায়দারের, পড়ে তো আমারও ঈর্ষা হয়, এত সুন্দর করে লিখতে পারে। বাংলা সাহিত্যের তরুণী বা বয়স্ক পাঠকেরা কাজী আনোয়ার হোসেনের মাসুদ রানায় বুঁদ হয়ে থাকতেন। আমিও শৈশবে পড়েছি, এবং অসাধারণ। এখনও মাঝে মাঝে আমি যখন মন খারাপ লাগে বা অথবা বিরক্ত বোধ করি, তখন আমি মাসুদ রানা পড়ি এবং খুব উজ্জীবিত হয়ে উঠি। চিরতরুণ এক মাসুদ রানা। সেই মাসুদ রানার সর্বাধিনায়ক ছিলেন মেজর জেনারেল রাহাত খান। আমি যতদূর জানি যে কাজী আনোয়ার হোসেনের সঙ্গে আপনার একটা চমৎকার সম্পর্ক ছিল। কাজী আনোয়ার হোসেনের সেই মেজর জেনারেল রাহাত খান আর আপনি রাহাত খান কি একই ব্যক্তি? না, একই ব্যক্তি না, একই নাম না। বলা যায়। কাজী আনোয়ার হোসেন মানে নব ভাই। কিন্তু কাজী আনোয়ার হোসেন বলছে যে এই রাহাত খান সেই রাহাত খান। হ্যাঁ, আমি বলছি না, তাহলে তো আমি তো আর্মিতেই থাকতাম। হ্যাঁ, আমরা অনুষ্ঠান প্রায় শেষের দিকে চলে আসছি শিল্পবাড়ির। তো যাওয়ার আগে বিকাশ ভাই, শিল্পী বিকাশ ভাই, তিনি হচ্ছেন ইউডা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ডিপার্টমেন্টের চেয়ারম্যান এবং অসাধারণ পোর্ট্রেট আঁকেন। উনি যে অসাধারণ পোর্ট্রেট আঁকেন তার প্রমাণ এখনই হবে, আপনাকে ওনার আঁকা ছবিটা এখন দেখাবে। বাহ, আরে আসলে আমি তো অবাক হয়ে যাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ বিকাশ, খুবই সুন্দর হয়েছে। শুধু দর্শক, আমরা এতক্ষণ কথা বললাম শিল্পবাড়ি অনুষ্ঠানে বাংলা সাহিত্যের অসাধারণ এক কথাশিল্পী রাহাত খানের সঙ্গে। রাহাত খানের জীবন বর্ণাঢ্য জীবন, দীর্ঘ জীবন, বিচিত্র জীবন, তার খুব সামান্য অংশই আমরা
খুব সামান্য অংশ, খুবই সামান্য অংশই আমরা জানতে পারলাম, বুঝতে পারলাম। আসলে রাহাত খানের যে জীবন, রাহাত খানের যে লেখার বিস্তৃত ভুবন, সেখানে প্রবেশ করা খুব সহজ নয়, কঠিনও বটে। রাহাত ভাই, আপনাকে কৃতজ্ঞতা জানাই যে আপনার দীর্ঘ অভিজ্ঞতার ভেতর দিয়ে খুব সামান্য অংশই আমরা জানতে পারলাম। আমাদের আহ্বানে সাড়া দিয়ে শিল্পবাড়ির অনুষ্ঠানে এসেছেন এবং অভিজ্ঞতা বিনিময় করলেন। কৃতজ্ঞতা জানাই আপনাকে। গাজী টিভিকে ধন্যবাদ, যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা। যদি দর্শক, দর্জিবাড়ির সৌজন্যে আপনারা এতক্ষণ উপভোগ করলেন শিল্পবাড়ি অনুষ্ঠান। সঙ্গে ছিলেন রাহাত খান, কথাশিল্পী, বাংলা সাহিত্যের, এবং সঙ্গে ছিলেন বিকাশ ভাই। সব কিছু মিলিয়েই আজ এখানেই শেষ করছি অনুষ্ঠান। দেখা হবে আগামী অনুষ্ঠানে।